সো হোয়াট ইজ ইমিউনিটি? ইমিউনিটিটা কি? সো ইমিউনিটি হচ্ছে এবিলিটি অফ এন অর্গানিজম টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম দ্য ফরেন পার্টিকেল। মানে আমাদের একটা এবিলিটি আছে যেটা ফরেন পার্টিকেল থেকে আমাদের নিজেকে প্রোটেক্ট করতে পারে। সো এবিলিটি অফ এন অর্গানিজম, নোট করে রাখতে পারো, ইট ইজ আ এবিলিটি অফ এন অর্গানিজম, এটা না লিখে হ্যাঁ এখানে লেখ। সো এবিলিটি অফ এন অর্গানিজম টু প্রোটেক্ট দেমসেলভস ফ্রম প্যাথোজেন, ফ্রম প্যাথোজেন অর ফরেন পার্টিকেলস, তাকে কি বলা হয়? ইমিউনিটি, রাইট? সো এখানে দেখ কি বলছে, the overall ability of host to fight the disease causing organism conferred by the immune system is called immunity. An ability of the host to fight against the foreign particle or disease, okay, তাকে কি বলা হয়? ইমিউনিটি। এই ইমিউনিটি কত ধরনের হয়? দেয়ার আর টু কাইন্ডস অফ ইমিউনিটি, ওয়ান ইজ ইনেট ইমিউনিটি এন্ড দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি হুইচ ইজ বেসিক্যালি ইনবর্ন ইমিউনিটি, বুঝেছো? যেটা আমরা জন্মের সাথে সাথে পাই, দ্যাট ইজ ইনেট ইমিউনিটি। সো ইনেট ইমিউনিটি নন স্পেসিফিক টাইপ টু ডিফেন্স, এর কোনো স্পেসিফিসিটি নেই। স্পেসিফিক নেই মানে কি? যেরকম ধর একটা ডেঙ্গি হলো, একটা চিকেনগুনিয়া হলো, বা একটা অ্যাসকারিস, বা একটা কোনো প্যাথোজেনের রিলেটেড, আমাদের বডি একটা স্পেসিফিক ইমিউনিটি তৈরি করে, ডিজিজ স্পেসিফিক ইমিউনিটি হয়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর ইনার ইমিউনিটি কি? নন স্পেসিফিক, সব প্যাথোজেন এগেনস্টে তারা ফাইট করতে পারে, সবার এগেনস্টেই তারা লড়াই করবে। তো দ্যাট ইজ দ্য non-specific immunity. So innate immunity is a non-specific type of defense that present at times of birth. তো বার্থের টাইম থেকে এটা থাকে। এগুলো কি কি? দেখ, ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কি কি আছে? যেরকম আমাদের স্কিন, রাইট? স্কিন ইজ আওয়ার বডি দ্য মেইন ব্যারিয়ার। বলা হয় স্কিন কোন জায়গায় কেটে গেলে সেটাকে ঢেকে রাখতে বলা হয়। হোয়াই? বিকজ সেই কাটা এরিয়া দিয়ে চলে যেতে পারে কি প্যাথোজেন। সো স্কিন একটা যে ব্যারিয়ার, সো একটা ব্যারিয়ার প্রোভাইড করছে, রাইট? দ্যাট প্রিভেন্টস দ্য এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজমস। মিউকাস আমাদের যে মাউথ থেকে স্টার্ট করে অ্যানাস পর্যন্ত যে পাইপলাইন, এলিমেন্টারি ক্যানেল। সো এলিমেন্টারি ক্যানেলের যে ভেতরের পার্টটা, দ্যাট ইজ অলসো দ্য আউটসাইড অফ আওয়ার বডি। কারণ প্যাথোজেন ঢুকতে পারে, খাবারের থ্রু দিয়ে প্যাথোজেন যেতে পারে, হাঁ করছিস এয়ার দিয়ে যেতে পারে, তো এগুলো তো ঢুকে যেতে পারে বডির মধ্যে। তো সেগুলো, এই মিউকাস একটা লেয়ার থাকে, মিউকোসা সাব মিউকোসা লেয়ার মনে পড়ে, এলিমেন্টারি ক্যানেলে থাকে। সো এলিমেন্টারি ক্যানেলে যে মিউকাস থাকে, দ্যাট ইজ অলসো প্রোটেক্টিং আস ফ্রম দ্য ফরেন পার্টিকেল। এই দেখো, মিউকাস কোটিং দ্য এপিথেলিয়াল লাইনিং অফ রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যান্ড ইউরোজেন্টাল ট্র্যাক, অলসো ট্র্যাপিং দ্য মাইক্রোবস। মানে এগুলো কি ধরনের ব্যারিয়ার? দ্যাট ইজ দ্য ফিজিক্যাল ব্যারিয়ার। এগুলো কি ধরনের ব্যারিয়ার? ফিজিক্যাল ব্যারিয়ার। মাথায় ঢুকলো? তো যে ব্যারিয়ার গুলো আছে ফিজিক্যালি প্রেজেন্ট অ্যান্ড প্যাথোজেনটাকে প্রোটেক্ট করছে ফ্রম দ্য, মানে যাতে এন্ট্রি না করতে পারে, তাকে আমরা কি বলতে পারি? ফিজিক্যাল ব্যারিয়ার। তাহলে ফিজিক্যাল ব্যারিয়ার দুটোর নাম মাথায় থাকবে। কি কি থাকলো? ওয়ান ইজ দ্য স্কিন, অ্যানাদার ইজ দ্য মিউকাস। মিউকাস লেয়ার অফ হোয়ার, যেটা আমাদের ইউনোজেন্টাল ট্র্যাক, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক, আমাদের রেসপিরেটরি ট্র্যাক, এখানে কিছু থাকে মিউকাস। আচ্ছা, নেক্সট ইজ দ্য ফিজিক্যাল ব্যারিয়ার, সরি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। একটা তো ফিজিক্যাল হয়ে গেল, একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। সো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার কি রয়েছে দেখো, স্টমাক, স্টমাক কি আছে? অ্যাসিড আছে। তো তুই খাবার খেলি, সেই খাবারের মধ্যে কিছু মাইক্রোবস চলে গেল, ওই যে অ্যাসিডের মধ্যে যখন আসবে অ্যাসিডটাকে ডিস্ট্রয় করে দেবে। স্যালাইভা ইন মাউথ, মাউথের মধ্যে স্যালাইভা থাকে, সেখানে মাইক্রোবিয়াল অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট আছে যেটা মাইক্রোবসকে ডিস্ট্রয় করে দেয়। টিয়ার্স ফ্রম আই, অল প্রিভেন্ট দ্য মাইক্রোবিয়াল গ্রোথ। এগুলো মাইক্রোবস গ্রো করতে দেয় না, দে অল প্রিভেন্ট দ্য মাইক্রোবিয়াল গ্রোথ। স্যার, আপনার ভয়েসটা না লো আসছে। বাকিদের কাছে কি লো যাচ্ছে? না স্যার। না স্যার।
তার মানে তো তোর নেটের প্রবলেম। ওকে, সো দ্য নেক্সট ইজ দ্য সেলুলার ব্যারিয়ার। সেলুলার ব্যারিয়ার মিনস সেল, মানে আমাদের বডিতে কিছু সেল আছে, ডাব্লিউবিসি সেল, মনে পড়ে? ডাব্লিউবিসি প্রোটেকশন করে ফ্রম দ্য ফরেন পার্টিকেল। সো সাচ টাইপ অফ সেল প্রোটেক্ট আস ফ্রম দ্য ফরেন পার্টিকেল। সেগুলো কি কি? লিউকোসাইট যেমন ডাব্লিউবিসি, পিএমএলএন, এটা মাথায় রাখতে হবে, পিএমএনএল, দ্যাট ইজ পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। নিউট্রোফিল, পলিমরফো, কারণ কি এই যে নিউক্লিয়াস গুলোর যে লোব গুলো হয় মরফোলজি ডিফারেন্ট হয়, তার জন্য একে বলা হয় পিএমএনএল, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, দ্যাট ইজ নিউট্রোফিল। এই নিউট্রোফিল সব থেকে ডাব্লিউবিসির মধ্যে থাকে বেশি, অ্যারাউন্ড 60% নিউট্রোফিল থাকে। যে নিউট্রোফিল কি করে? প্রোটেক্ট আস ফ্রম দ্য ফরেন পার্টিকেল। অ্যান্ড মনোসাইট, মনোসাইট এটা অ্যাকচুয়ালি কি হয়, যখন ম্যাচিওর হয়ে যায় ম্যাক্রোফাজে কনভার্ট হয়। এই ম্যাক্রোফাজ যেগুলো আমাদের কি করে, কোনো ফরেন পার্টিকেল এন্ট্রি করলে তাকে এনগালফ করে নিতে পারে, ফ্যাগোসাইটিক এবিলিটি আছে। ন্যাচারাল কিলার সেল, দ্যাট ইজ এনকে সেল, দেখো টাইপস অফ লিম্ফোসাইট, এগুলো কি ফ্যাগোসাইটিক এবিলিটি আছে, এই যে অ্যাজ ওয়েল এজ ম্যাক্রোফাজ টিস্যু ফ্যাগোসাইটোজ এন্ড ডিস্ট্রয় দ্য মাইক্রোবস। তোর বডিতে যখন কোনো প্যাথোজেন ঢোকে, প্রথমে ন্যাচারাল কিলার সেলস, নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, এরা প্রথমে গিয়ে অ্যাটাক করে, এরা গিয়ে প্যাথোজেন গুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করে বাই এনগালফিং দেম, বাই ফ্যাগোসাইটোস দেম। বুঝেছো? তার মানে এইগুলো সেল আছে, এগুলো সব ইমিউনোলজিক্যাল একটা ওয়েপন্স, যেগুলো কি করে প্যাথোজেন গুলো ঢুকলে তাদেরকে ডিস্ট্রয় করার স্টার্ট করে। তার মানে বডি এমন কিছু সিস্টেম রেখেছে যেগুলো ভিজিবল খুব একটা নয়। যেরকম তোকে আমি বলি রেসপিরেটরি সিস্টেম দেখাও, তুই ডাইসেকশন করে একটা সুন্দর করে কি ট্রাকিয়া, লাংস, এগুলো বার করে দিবি, ব্রঙ্কাস ব্রঙ্কিওল সব বার করতে পারবি, দেখিয়ে দিবি যে এটা হচ্ছে আমার রেসপিরেটরি সিস্টেম। তোকে বলা হলো সার্কুলেটরি সিস্টেম দেখাও, তুমি দেখিয়ে দেবে আর্টারি আছে, ভেন আছে, তোমার হার্ট আছে, এগুলো পাম্পিং করছে, দ্যাট ইজ ইয়ার সার্কুলেটরি সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখাতে বললাম, তুই দেখিয়ে দিবি টেস্টিস আছে বা ওভারি আছে, অর্গান গুলো আছে, দেখিয়ে দাও। সো একটা ডেফিনেট অর্গান সিস্টেম আছে। বাট ইমিউন সিস্টেম এমন একটা সিস্টেম, এটা ইনভিজিবল সিস্টেম, বাট দে প্রোটেক্ট আস ফ্রম দ্য এভরিওয়্যার। তুই স্কিন একটা ইমিউন সিস্টেমের রোল প্লে করছে, ডাব্লিউবিসি সেল ইমিউন সিস্টেমের রোল প্লে করছে, অ্যান্টিবডি ইমিউন সিস্টেমের রোল প্লে করছে। এর কোনো স্পেসিফিক সিস্টেম তোকে দেখানো যাবে না, ডাইসেকশন করেই দেখো এটা আমার ইমিউন সিস্টেম, নেই। এটা বডির বিভিন্ন এরিয়া থেকে তোকে প্রোটেকশন দিচ্ছে, বাট উইথাউট ইমিউন সিস্টেম কোনো পার্টি সার্ভাইভ করতে পারবে না। কেন? কারণ হিউম্যান বা অ্যানিমাল ছাড়া ওয়ার্ল্ডে মাইক্রোবস প্রচুর আছে, বায়োস্ফিয়ারে মাইক্রোবস প্রচুর আছে, তুই যেখানে বসে রয়েছিস সেখানেই চারদিকে লট অফ মাইক্রোবস ঘুরে বেড়াচ্ছে। তোর থেকে নাম্বার তো কয়েক হাজার গুণ বেশি আছে, বা আমাদের থেকে। দ্যাট মিনস তারা সবসময় চাইছে এটা হোস্ট বডি, যার মধ্যে সে গ্রো করবে, মাল্টিপ্লাই করবে। এই করতে গিয়ে তারা ডিস্ট্রয় করে ফেলে, অর্গানিজম গুলোকে মেরে ফেলে, এসব করতে পারে। তো তার জন্য বডি ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজম রেডি করেছে। আচ্ছা, নেক্সট ইনার ইমিউন সিস্টেম আরেকটা কি, সাইটোকাইন বেরিয়ার। সো সাইটোকাইনস একটা হচ্ছে কেমিক্যালস হুইচ ইজ প্রোডিউসড বাই দ্য সেলস। দেখো, ভাইরাস ইনফেক্টেড সেল সিক্রিটস দ্য প্রোটিন দ্যাট ইজ কল্ড ইন্টারফেরন্স হুইচ প্রোটেক্ট দ্য নন ইনফেক্টেড সেলস ফর ফার্দার ভাইরাল ইনফেকশন। মানে যারা ভাইরালি ইনফেক্টেড হয়ে গেল, সেই সেলগুলো এক ধরনের কেমিক্যাল তৈরি করছে, দিস কেমিক্যাল ইজ সাইটোকাইনস। সাইটো মানে সেল রিলিজ একটা ধরনের কেমিক্যালস, তাকে বলা ইন্টারফেরন্স। সে কি করছে, যে সেলগুলো এখন এফেক্টেড হয়নি সেটা যদি ভাইরাস এফেক্ট করতে না পারে, সেটাতে রোল প্লে করছে। বুঝতে পারলে? তার মানে তো এইখানে কোশ্চেন আসতে পারে যে ইনেট ইমিউনিটির চারটে এরিয়ার গুলো কি কি, টাইপস অফ ব্যারিয়ার। তাহলে তুই একটা ফিজিক্যাল ব্যারিয়ার বলতে পারিস যেমন স্কিন আর মিউকাস, একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বলতে পারিস যেমন কি স্টমাক, অ্যাসিড আছে, স্যালাইভা, টিয়ার বলতে পারিস। তোকে যদি বলা হয় সেলুলার ব্যারিয়ার কি, তুই বলতে পারিস ডাব্লিউবিসি, পিএমএনএল মানে নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, ন্যাচারাল কিলার সেল, সেলুলার ব্যারিয়ার। তোকে যদি বলা হয় সাইটোকাইন ব্যারিয়ার, তুই ইন্টারফেরন নামটা বলতেই পারিস। তো ইন্টারফেরন কে তৈরি করছে? ভাইরাস ইনফেক্টেড সেল। ক্লিয়ার? তো ভাইরাস ইনফেক্টেড সেল তৈরি করছে ইন্টারফেরন, যার কাজটা কি, এই ভাইরাসটা যেন অন্য সেলকে এফেক্টেড না করতে পারে সেটাকে প্রিভেন্ট করে। তো এগুলো কি গেল বাবু? দিস আর দ্য ইনেট ইমিউনিটি, কারণ এগুলো জন্মের সাথে সাথে পাস। আর দিস আর নন স্পেসিফিক, মানে সে ডেঙ্গি ঢুকলেও যা করবে, চিকুনগুনিয়া ঢুকলেও তাই হবে, বা প্যাথোজেন যে কোনো প্যাথোজেন তোর বডিতে ঢুকলে এগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ এর কোনো স্পেসিফিসিটি নেই। ওকে, এবার আসবো দ্যাট ইজ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা আফটার বার্থ আমরা গ্যাদার করি ইমিউনাইজেশন মেথডে।
কিরকম? দেখ, এই যে অ্যাকোয়ার ইমিউনিটি, এটা দু ধরনের হয়। আমরা টেবিল করি, টেবিলটা করলে বুঝতে পারবেন। একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাকোয়ার ইমিউনিটি দু ধরনের, একটা অ্যাক্টিভ ইমিউনিটি লিখবে, একটা প্যাসিভ ইমিউনিটি। সো অ্যাক্টিভ ইমিউনিটিটা কি আছে? একটা অ্যাক্টিভলি যখন অ্যান্টিবডি তৈরি হয়, মানে অ্যান্টিবডি তৈরি করছে তোর বডির মধ্যে, মানে বডি যখন অ্যাক্টিভলি ইমিউনিটি তৈরি করছে, মানে একটা হচ্ছে বাড়িতে রান্না করে খাওয়া, একটা সুইগি থেকে ডেলিভারি করা। বাড়িতে রান্না করা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, সো দ্যাট ইজ অ্যাক্টিভ। আর প্যাসিভ মানে কি? বাইরে থেকে আমি কি করছি, খাবারটা নিয়ে চলে আসছি, তো বাইরে থেকে অ্যান্টিবডি নিয়ে আসছি। তো বডি যখন নিজের বডিতে অ্যান্টিবডি তৈরি করে, তো দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ প্রসেস। ক্লিয়ার হলো? আর বডিতে যখন বাইরে থেকে অ্যান্টিবডি প্রোভাইড করা হয়, দ্যাট ইজ দ্য প্যাসিভ প্রসেস। ক্লিয়ার? তো অ্যান্টিবডি অ্যাক্টিভ ইমিউনিটিতে কি হচ্ছে? অ্যান্টিবডি প্রডিউসড ইনসাইড দ্য বডি। আর প্যাসিভে কি হয়? অ্যান্টিবডি প্রোভাইডেড ফ্রম আউটসাইড। বাইরে থেকে যখন অ্যান্টিবডি তোর বডিতে আসছে, তখন তাকে আমরা বলছি প্যাসিভ ইমিউনিটি। আর নিজের বডিতে যখন অ্যান্টিবডি তৈরি হচ্ছে, দ্যাট ইজ অ্যাক্টিভ ইমিউনিটি। এই যে অ্যাক্টিভ ইমিউনিটি, এটা দু ধরনের হয়, একটা আর্টিফিশিয়াল, আর একটা হয় ন্যাচারাল। কিরকম? দেখ, আজকে তোর মামস যে রোগটা হলো, শুনেছিস নিশ্চয়ই, মামস যে রোগটা হয় হলো, বা আজকে তোর একটা পক্স হলো, রাইট? পক্স মোটামুটি শুনে থাকবি সবাই। আজকে যদি পক্স হয়, বডিতে একটা ইমিউনাইজেশন প্রসেস স্টার্ট হলো। আচ্ছা, এইটা জানার আগে না ছোট্ট একটু প্রসেস বলে দিই। এইটা জানলে তোর এটা ইমিউনিটি বুঝতে সুবিধা হবে। এটা এনসিইআরটি তে লেখা নেই ডাইরেক্ট, তুমি জাস্ট বোঝ। এটা বুঝলেই ইমিউনিটি সম্বন্ধে অ্যান্সার করতে ইজি হয়ে যাবে। ধর এটা একটা বডি, এই বডিতে একটা প্যাথোজেন ঢুকলো, ভালো করে বোঝার চেষ্টা করবি। এরকম একটা প্যাথোজেন ঢুকে গেছে। সে কার্টুন দিয়ে ঢুকতে পারে, হুম, সে খাবারের থ্রু দিয়ে ঢুকেছে, বা কোনো জায়গায় দিয়ে ঢুকে পড়েছে, বা ব্লাড ট্রান্সমিশন দিয়ে ঢুকে পড়েছে। তো ঢোকার পর বডিতে ফার্স্ট কোন সেল পৌঁছে যাবে? সেলুলার ইমিউনিটি স্টার্ট হবে। সেলুলার মানে ইনার ইমিউনিটি, যে নন স্পেসিফিক ইমিউনিটি, সে অ্যাক্টিভ হয়ে যাবে। সেখানে সেলুলার ইমিউনিটি প্রথমে ম্যাক্রোফাজ, আমরা বলেছিলাম একটু আগে, ম্যাক্রোফাজ, ন্যাচারাল কিলার সেলস, নিউট্রোফিল, এরা আসবে। ওকে, তো ম্যাক্রোফাজ, দিস ইজ দ্য ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ কি করবে? ম্যাক্রোফাজ তো নন স্পেসিফিক, সে তো জানে না সে ভাইরাস ধরেছে না প্যাথোজেন ধরেছে, কিচ্ছু জানে না। সে একটা প্যাথোজেন দেখেছে, যখন দেখবে সে কি করবে, এটাকে টুক করে গিলে খাবে। ঠিক আছে? ধর তুই একটা ক্যাম্পাসে থাকিস, চোর ঢুকেছে। চোর ঢুকলে প্রথমে কে বুঝতে পারবে বল? যে দারোয়ান, মানে যে গেট কিপার থাকবে বা যে বাড়ি পাহারা দেয়, সেই তো প্রথমে ধরবে। সো ভাইরাস বা প্যাথোজেন তো একটা ঢোকেনি, এরকম লট অফ ঢুকেছে, 50, 60টা, 100টা, 1000টা ঢুকেছে। এবার সে তো সবাইকে ধরতে পারছে না, গোটা চারেক ধরেছে। ধরে দেখছে এটা তো আমার সেলের বডির কেউ নয়, তাহলে এটা একটা ফরেন পার্টিকেল, তাই তো? এ তখন কি করবে? এই প্রোডাক্টটাকে কি করবে? এনগাল করলো। এনগাল করে, এটা হচ্ছে ম্যাক্রোফাজ। এনগাল্প করে কি করবে? এর বডিতে না কিছু রিসেপ্টর আছে এরকম, এনগাল্প করে এটাকে ডিস্ট্রয় করবে, ভাঙবে। কোনটাকে ভাঙবে? এই প্যাথোজেনটাকে।
ভেঙে তার বডির মধ্যে এই প্যাথোজেনের পার্ট গুলোকে টুকরো টুকরো করে তুলে ধরবে। বুঝতে পারলি? তাহলে সে যে প্রোডাক্টটা খেলো সেটাকে ডেস্ট্রয় করবে। আফটার ডেস্ট্রয় সেই যে পার্টস গুলো, তার বডি পার্টস গুলোকে নিজের বডিতে এই রিসেপ্টর দিয়ে ধরে রাখবে, ধরে এক ধরনের কেমিক্যাল রিলিজ করবে। কেমিক্যাল হচ্ছে সাইটোকাইন। একটু আগে আমরা পড়েছিলাম দ্য কেমিক্যাল দ্যাট অ্যাট্রাক্টস দ্য সেলস ফর ডিফেন্স পারপাস। এই সাইটোকাইনস বলে একটা কেমিক্যাল রিলিজ করবে। কেমিক্যাল রিলিজ করে এই সাইটোকাইন দিয়ে খবর দেবে টি লিম্ফোসাইটকে। কাকে খবর দেবে? টি হেল্পার সেল। মাথায় ঢুকলো? টি হেল্পার সেল আমরা এইডস পড়াতে গিয়ে বলেছিলাম গার্জেনের মানে ইমিউনিটির গার্জেনকে টি হেল্পার সেল। তো টি হেল্পার সেলকে খবর দেবে, বলবে টি হেল্পার সেল হচ্ছে বাড়ির মালিক, চোরটা ধরেছে কে? ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ খবর দেবে যে বাবু মশাই একটা চোর ধরেছি আমি। তখন কাকে ডাকবে? টি হেল্পার সেলকে ডাকবে। টি হেল্পার সেল বলবে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি বলছো দেখছি। টি হেল্পার সেল চলে আসবে এখানে। কোথায় চলে আসবে? এই ম্যাক্রোফাজের কাছে। ওকে। এসে টি হেল্পার সেলের কাছেও রিসেপ্টর আছে, সে তো বললে মেনে নেবে না, সে একবার চেক করে দেখবে যে হ্যাঁ ঠিক বললো না ভুল বললো। সে তার কাছে একটা রিসেপ্টর আছে, সে বলবে হ্যাঁ এই তো ঠিক বলছে, এই তো ঠিক বলছে, তার মানে এই প্যাথোজেনটা ঢুকেছে বডিতে। টি হেল্পার সেল রেকগনাইজ করলো। তার মানে ম্যাক্রোফাজ এখানে কি? ম্যাক্রোফাজ হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি। কারো যদি কেউ যদি দিস ওই আইজার অ্যাপটিটিউড টেস্ট যেটা হয়, কেউ দিস, এটা তাদের অনেক কাজে লাগবে, এখানে ছোট ছোট কোশ্চেন আসে। তো টি হেল্পার সেল কি হলো, কাকে অ্যাক্টিভেট মানে জানলো, মানে বেসিক ফান্ডাটা বুঝ। প্রথমে প্যাথোজেনটা ঢুকলো, প্যাথোজেনটা ঢুকলে প্রথমে কে? বাড়ির গার্জেন মানে যে গেট কিপার ছিল সে ধরেছে, দারোয়ান ধরেছে। দারোয়ানটাকে এখানে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ প্রথমে ধরেছে, ধরে ডিস্ট্রয় করেছে কয়েকটা, সবাইকে তো পারেনি, দু চারটাকে পেরেছে। দেন তার বডি পার্টস গুলোকে তার রিসেপ্টর দিয়ে তার বডিতে তুলে ধরেছে, যে খবর দিয়েছে কাকে? টি হেল্পার সেলকে। কি দিয়ে খবর দিল? ফোন করেছে, মেসেজ করেছে, নাকি টেলিগ্রাম করেছে? তাকে খবর দিয়েছে সাইটোকাইন দিয়ে, কেমিক্যাল পাঠিয়েছে যে একবার আসো তো, একজনকে ধরেছি আমি, কি ব্যাপারটা দেখি। তখন টি হেল্পার সেল পৌঁছালো। টি হেল্পার সেল গিয়ে দেখছে যে হ্যাঁ সত্যি করে এই প্যাথোজেনটা ঢুকেছে। তখন এই টি হেল্পার সেলটা দেখ, ধর আমাদের দেশের সঙ্গে সঙ্গে একটা পাকিস্তানি বা বাংলাদেশি ঢুকে পড়েছে অস্ত্র ফস্ত্র নিয়ে। তো তাকে ইমিডিয়েটলি কমব্যাট করার জন্য কি বিশাল বড় বৈঠক লাগবে? লাগবে না। ইমিডিয়েটলি কি করতে হবে? তাকে আটকানোর জন্য যে র্যাপিড অ্যাকশন ফোর্স থাকে, যারা রিজার্ভে থাকে, তারা তারা সঙ্গে সঙ্গে ডিপ্লয় হয়ে যাবে। মানে তারা মারপিট করার জন্য যাবে, তাকে মারার জন্য যাবে। তারপরে পেছনে স্ট্র্যাটেজি চলবে যে এদেরকে মারার জন্য কি করা যেতে পারে। ফের মিটিং ফিটিং হবে, ফের আবার বড় বড় লেভেলে অস্ত্র নিয়ে যাবে, যাবে তো। তো ইনিশিয়াল একটা কমব্যাক্টের জন্য একটা সৈন্য পাঠাতে হবে। তখন এই টি হেল্পার সেল কি করবে? একটা সেল আছে টি সেলেরই বংশধর, তার নাম হচ্ছে টি সাইটোটক্সিক সেল। এ হচ্ছে সুপারি কিলারের মতো, শুধু ছবি দিয়ে দাও পয়সা দিয়ে দাও, ও গিয়ে গুলি করে দিয়ে বেরিয়ে আসবে। এত চেনার টেনার। এর কাজ তাই, সাইটোটক্সিক বা টি কিলার, বা একে বলা হয় টি কিলার সেল। বুঝেছো? বাট এও কিন্তু সবাইকে মারতে পারে না। এবার টি কিলার সেল বা টি সাইটোটক্সিক সেলকে টি হেল্পার সেল প্রথমে খবর দেবে, খবর দিয়ে পাঠিয়ে দেবে যাও একটা প্যাথোজেন সব ঢুকেছে, তুমি যাকে যাকে পারো ধরে মারো। ঠিক আছে? এবার টি সাইটোটক্সিক সেল চলে গেল, র্যান্ডামলি ধরছে, মারার চেষ্টা করছে। ইন বিটুইন টি হেল্পার সেল কাকে খবর দেবে এরপর? বি লিম্ফোসাইটকে। কাকে খবর দেবে? বি সেল বা বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটকে বলবে যে এরকম অনেকগুলো সৈন্য মানে মানে বাজে সব লোকজন ঢুকে পড়েছে, তো তাদেরকে আমাদের কি করতে হবে? মারতে হবে। মারতে গেলে কিছু অস্ত্র তৈরি করতে হবে। ইমিউনিটির একটা মজা কি আছে, এ প্রি প্যাথোজেনের জন্য অ্যান্টিবডি হয় আলাদা রকম। মানে তোর ডেঙ্গির জন্য যে অ্যান্টিবডি লাগবে সেই অ্যান্টিবডি চিকুনগুনিয়া মারতে পারবি না। চিকুনগুনিয়া মারার জন্য যে অ্যান্টিবডি লাগবে সেই অ্যান্টিবডি দিয়ে তোর ধর পক্সের ইয়েকে মারতে পারবি না। পক্সের জন্য যে অ্যান্টিবডি লাগে সেই অ্যান্টিবডি দিয়ে তুই ধর করোনা ভাইরাসকে মারতে পারবি না। মানে যদি শাগনিককে আমি একটা থাপ্পড় দিয়ে মারি,
শারীরিক শুধু থাপ্পড়েই মরবে, মেশিন গান, AK-47, বড় বড় ইনস্ট্রুমেন্ট চালিয়ে দিলাম, কিচ্ছু হবে না, আবার জুড়ে যাবে, শুধু থাপ্পড় মারতে হবে। মনে পড়ে রামায়ণে রাবণকে মারতে গেলে কোথায় মারতো, নাভিতে মারতে হতো, মাথা কাটলে গুপ করে জুড়ে যাচ্ছিল, সিনেমায় যা দেখেছি। তো তার মানে কি, একটা স্পেসিফিসিটি আছে, তাহলে তার মারার একটা জায়গা আছে। ঠাকুমার ঝুলি দেখিসনি, রাক্ষসের জানটা কোথায় ছিল, তোতা পাখিতে, তোতা পাখিকে মারলে রাক্ষস মরতো, নইলে মরতো না। ঠিক তেমন স্পেসিফিসিটি আছে। তো ডেঙ্গি মারার জন্য যে অ্যান্টিবডি লাগবে, সেই অ্যান্টিবডি দিয়ে চিকুনগুনিয়া মারতে পারবো না। তাহলে স্পেসিফিক অ্যান্টিবডি চাই কাকে মারার জন্য, ওই যে প্যাথোজেনটা ঢুকেছে। সঙ্গে সঙ্গে তার মানে টি হেল্পার সেল প্রথমে কাকে পাঠিয়ে দিয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স যে ছিল তাকে পাঠিয়েছে, দ্যাট ইজ টি সাইটোটক্সিক সেল বা টি কিলার সেল। সে কাজ করতে করতে এ বি সেলকে খবর দিচ্ছে। বি সেল তখন কি করছে, পলিফারেট করে দু রকমের সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা প্লাজমা সেল, একটা মেমোরি সেল। একটা প্লাজমা সেল, একটা মেমোরি সেল। এই মেমোরি সেল, এই প্লাজমা সেল তৈরি করছে এরকম অস্ত্র, সব অ্যান্টিবডি তৈরি করছে, বুঝেছিস? এই প্লাজমা সেল কি তৈরি করছে, এরকম সব অ্যান্টিবডি তৈরি করছে, এগুলো সব অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি গুলো কোন স্পেসিফিক, এই যে প্যাথোজেনটা ঢুকেছিল সেই স্পেসিফিক, বুঝেছিস? এই অ্যান্টিবডিটা কোন স্পেসিফিক, যে প্যাথোজেনটা ঢুকেছিল তার স্পেসিফিক, অন্য কোনো প্যাথোজেনের এগেইনস্টে কাজ করতেই পারবে না। তখন এই অস্ত্র তৈরি হয়ে গেলে এই অস্ত্রটা ডিপ্লয় হয়ে যাবে, যেখানে যেখানে প্যাথোজেন আছে তাকে ডিস্ট্রয় করবে, বুঝেছিস? আর মেমোরি সেল কি করলো, মেমোরাইজ করে রেখে দিল। মেমোরি সেল কি করলো, জেনে রেখে দিল যে এই প্যাথোজেনকে মারার জন্য বাবা আমার এই রকমই অ্যান্টিবডি চাই, ঠিক আছে, এই ফিউচারের জন্য থেকে গেল। ইন ফিউচার এ যদি ঢোকে, কে, এই প্যাথোজেনটা আবার ঢোকে, এই মেমোরি সেলই প্লাজমা সেলে কনভার্ট হয়ে অ্যান্টিবডি তৈরি করে দেবে, এত প্রসেস লাগবে না, বুঝলে? এই মেমোরি সেলই কি করবে, অ্যান্টিবডি তৈরি করে দেবে। এই জন্য যা স্মল পক্স একবার হয়, সেকেন্ড টাইম স্মল পক্স হওয়ার চান্স 99.9% কমে গেল। কেন কমে গেল? কারণ এই মেমোরি সেল তৈরি হয়ে থেকে গেল, চিনে ফেললো, শত্রুটাকে চিনে ফেললো যে এই শত্রুকে আমি শুধু থাপ্পড় মারলেই মরে, ঠিক আছে, ও আসুক, আবার থাপ্পড় মেরে দেবে, মরে যাবে। কিন্তু যেরকম করোনা, তুই দেখ, প্রথম ওয়েভ, সেকেন্ড ওয়েভে কত মানুষ মরে গেছিল। এখন করোনা হয়, কিছু হয় না, করোনা হয়েছে যে কি হয়েছে, কিছুই হয় না। কারণ কি, বডি ইমিউনাইজ হয়ে গেছে, বডি চিনে গেছে, মেমোরি সেল সব তৈরি করে বসে রয়েছে। ব্যাপারটা বুঝলি? তো এই মেমোরি সেলটাই মেন ভান্ডা, যেটা ইমিউনিটাকে চিনে রাখতে পারে। একবার চিনে নিতে হবে শুধু। বডি কি করে জানবে যে এইটা আমার শত্রু, এইটা আমার খারাপ? বডি শুধু এইটুকু জানে, সেলফ আর নন সেলফ। আমার বডিতে যেগুলো সেল আছে তাদের সেলফ বলে ট্রিট করে, বাইরে থেকে ফরেন পার্টিকেল যে ঢোকে তাকে নন সেলফ বলে ট্রিট করে। বডি যদি একবার প্যাথোজেনকে চিনে ফেলে যে এই প্যাথোজেনটা হচ্ছে আমার শত্রু, সুতরাং সে মেমোরি সেল তৈরি করে রেখে দিল। ইন ফিউচার সেই প্যাথোজেন যতই আসুক, সে অ্যান্টিবডি তৈরি করে তাকে ডিস্ট্রয় করে দেবে। এই যে প্রসেসটা চলে, এই প্রসেসটা একটু টাইম লেগে যায়। যেমন ডেঙ্গির জন্য 5 থেকে 6 দিন লেগে যাচ্ছে, হ্যাঁ, আফটার প্রডিউসিং সিমটমস, সিমটম প্রডিউসিং এর পর 5 থেকে 6 দিন লাগে, তার মানে একটা পিরিয়ড সময় লাগছে। তার মধ্যে যদি ভাইরাস বা প্যাথোজেন গুলো যদি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়, তখন মানুষকে মেরে ফেলতে পারে। তো আমরা ভ্যাকসিনেশন দিয়ে কি করি, ভ্যাকসিনেশনে যেটা করি, সেটা এই যে বডিকে দেখাই, এই দেখো এই প্যাথোজেনটা তোমাকে ডিস্ট্রয় মেরে ফেলতে পারে, সেই জন্য তার কোনো বডি পার্টস বা তাকে হ্যান্ডিক্যাপ করে দিলাম, মানে তাকে হাড়গোড় ভেঙে ঢুকিয়ে দিলাম বডিতে, মানে তাকে ডিস্ট্রয় করে কিছু পার্টস ঢুকিয়ে দেওয়া হলো। বডি তাকে দেখবে, বডি মেমোরি সেল তৈরি করে রেখে দেবে, কিন্তু বডিতে সে কিছু করতে পারবে না। এবার ভবিষ্যতে যদি সে ঢোকে, তখন তার এগেনস্টে অনেক বেশি অ্যান্টিবডি তৈরি করে সেটাকে ডিস্ট্রয় করে ফেলবে। সো ভ্যাকসিনেশন হচ্ছে সেই কনসেপ্ট যেখানে আমরা ডেট or attenuated or small part of the pathogen or the toxin produced from the pathogen, এইটা আমরা ইন্ট্রোডিউস করছি কোথায়, বডিতে। বডি কি করছে, তাকে দেখে একটা মেমোরি সেল তৈরি করছে, দিয়ে ইমিউনাইজড হয়ে থাকছে। যখন কোনো প্যাথোজেন ঢোকে, ওই প্যাথোজেনটা ওই মেমোরি সেল কি করে, অ্যান্টিবডি তৈরি করে তাকে ডিস্ট্রয় করে দেয়। সুতরাং সে বাড়ার আগেই তাকে গল্প শেষ করে দেওয়া। দ্যাট ইজ দ্য ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের কনসেপ্টটা ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে বেসিক ফান্ডা ইমিউনিটি। এর মধ্যে অনেক অনেক কমপ্লেক্সিটি আছে, আমি যতটা সম্ভব হালকা করে বোঝানোর চেষ্টা করলাম। তো এবার ভাব,
এই যে অ্যাক্টিভ ইমিউনিটি। সো হোয়াট ইজ অ্যাক্টিভ ইমিউনিটি বললাম, বডিতে অ্যান্টিবডি তৈরি করা। তাহলে আজকে যদি তোর স্মল পক্স হয়, তোর স্মল পক্স চান্স কত, 99.9% কমে গেল, বাকিটা রাখলাম কেন? তোর ইমিউনিটি যদি স্ট্রং না থাকে, মেমোরি সেল তৈরি করার এবিলিটি না থাকে, তোর জিন যদি মিউটেশন হয়ে গিয়ে থাকে, তখন তো আবার প্যাথোজেন ইনফেক্টেড হতে পারে। তো কোনো ইনফেকশন হলো, সেই ইনফেকশন হয়ে গেলে কি হবে? একটা মেমোরি সেল তৈরি হবে, আর সেই মেমোরি সেল তোকে ইমিউনাইজ করে রাখবে, রাখবে কি রাখবে না? তো তার মানে সেই অ্যান্টিবডি কোথায় তৈরি হলো? বডিতেই তৈরি হলো। সো এটা গেল। আচ্ছা, এটা হলো কি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। এক্সাম্পল, স্মল পক্স ধরে রাখুন। এবার আর্টিফিশিয়াল ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন দিয়ে আমরা কি করলাম? আর্টিফিশিয়ালি আমরা ডেড বা অ্যাটিনিউটেড বা স্মল পার্ট অফ দ্য প্যাথোজেন বা টক্সিন ফ্রম দ্য প্যাথোজেন, এই চারটে অপশন, হয় মেরে ফেলে দিলাম, পুরো কিল করে দিয়ে দিলাম, বা পার্ট অফ দ্য প্যাথোজেন দিলাম, বা প্যাথোজেন থেকে তৈরি হওয়া কিছু টক্সিন দিলাম, রাইট? তো এই কন্ডিশনে যদি আমরা দিই, বডি তাকে দেখে কি করবে? মেমোরি সেল অ্যান্ড অ্যান্টিবডি জেনারেট করবে। সো মেমোরি অ্যান্টিবডি লং টাইম থাকতে পারে না, বাট মেমোরি সেল থেকে যাবে। এই মেমোরি সেল যখনই প্যাথোজেনটা আসবে, সত্যিকারে যখন প্যাথোজেন আসবে, তখন কি হবে? তার এগেনস্টে ফাইট করবে। বুঝেছিস? হয় না যুদ্ধের মহড়া চলে? মহড়া কেন হয়? যে শত্রু এলে কিভাবে মারবো, যেরকম আগের থেকে সব মহড়া করে না, এয়ারফোর্সরা, নেভি, এরা মহড়া করে না, বারবার বারবার ড্রিলিং করে, মক ড্রিলিং, যে ধর শত্রু সত্যিকারে এলে গেল, আমি তো অস্ত্র তো কিনে রেখেছি, হ্যাঁ, বড় বড় রাফেল কিনে রেখেছি, বড় বড় যুদ্ধ জাহাজ কিনে রেখেছি, সত্যি সত্যি শত্রু এসে গেছে, তো মারবো কি করে জানি না, চালাবো কি করে জানি না, তখন তো মুশকিল। এই জন্য মাঝে মাঝে দেখবি এয়ারফোর্সের সব কি হয়, মহড়া হয়, এয়ারফোর্সের মাঝে মাঝে মক ড্রিলিং হয়। তার মানে বডিও তো সেরকম, বডিকে প্যাথোজেন দিয়ে বডিকে ড্রিলিং করানো হচ্ছে, দেখানো হচ্ছে, এই দেখো এটা তোমার প্যাথোজেন ঢুকেছে, এবার তুমি কি করবে করো। কিন্তু সেই প্যাথোজেন তোমার কিছু করতে পারবে না, কারণ এটা আমি ফেক একটা প্যাথোজেন ঢুকিয়েছি, সে ডিস্ট্রয় করতে পারবে না তোর বডি। বুঝলে? সেই তাকে দেখে বডি কি করছে? প্র্যাকটিস করছে, হ্যাঁ একে মারার জন্য এই করতে হবে, এই করতে হবে, একটা মেমোরি সেল তৈরি করতে হবে, রেডি করে সে রাখছে। তো এটা গেল আর্টিফিশিয়াল প্রসেস। ক্লিয়ার হলো? সো ভ্যাকসিনেশন ইজ দ্য আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ক্লিয়ার? ন্যাচারাল ক্ষেত্রে কি হলো? কোনো ইনফেকশন হলো, সেই ইনফেকশন এগেনস্টে একটা ইমিউনাইজেশন হলো, মেমোরি সেল তৈরি হয়ে থাকলো, দ্যাট ইজ ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। কারণ এগুলোতে অ্যান্টিবডি কোথায় তৈরি হচ্ছে? যে বডিতে ইনফেকশন হচ্ছে ওখানেই হচ্ছে। আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি মানে কিরকম? অ্যান্টিবডি নিজে তৈরি করছি না, আমরা বাইরে থেকে অ্যান্টিবডি নিয়ে নিচ্ছি, মানে ডেলিভারি করে খাচ্ছি, সুইগি, বাইরে থেকে প্রোডাকশন আসছে। তো এটা কিরকম হয়, কি কি হতে পারে? এরও আর্টিফিশিয়াল আছে, এর আর্টিফিশিয়াল আছে, এরও ন্যাচারাল আছে। আচ্ছা, এর আর্টিফিশিয়ালটা কি আছে? স্নেক ভেনাম, সাপের ছোবল খেয়েছিস কখনো? খাওয়ার দরকার নেই। স্নেক ভেনামের এগেনস্টে উই ক্যান নট জেনারেট এনি কাইন্ড অফ অ্যান্টিবডি। আমাদের এরকম কোনো জিন নেই যেগুলো স্নেক ভেনামের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারে। বুঝেছো? তো সাপ ছোবল মারলো, যে টক্সিনটা দেবে, ইট মে বি নিউরোটক্সিন অর হিমাটক্সিন, এই টক্সিনটা আমার বডিতে যদি স্প্রেড করে যায়, আমি মরে যাবো। বুঝেছো? এবার ব্যাপার হচ্ছে, ওয়াইল্ড অ্যানিমেল হিসেবে আমরা যদি ধরি, যেমন ডোমেস্টিক অ্যানিমেল হিসেবে হর্স, ওয়াইল্ড অ্যানিমেলে মাংকি, এরা অ্যান্টিবডিটা জেনারেট করতে পারে, মানে এদের এই জিনটা আছে। আমরা কি করি? হর্সের বডিতে, জেনারেলি হর্সের বডিতে কি করি? স্নেক ভেনামটা ইনজেক্ট করে দিই। তো স্নেক ভেনাম ইনজেক্ট করে দিলে হর্সের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, কারণ তাদের সেই অ্যান্টিবডি প্রডিউসিং এবিলিটি আছে। তো সেই অ্যান্টিবডিটাকে আইসোলেট করে নিলাম, দিয়ে প্যাকেজ করে রাখলাম অ্যান্টি ভেনাম সেরাম এভিএস ফর্মে। সাপের ছোবল খেলি, এভিএস তোকে দিয়ে দেওয়া হলো, তার মানে সেই অ্যান্টিবডিটা বাইরে থেকে প্রডিউস করে নিয়ে চলে এসেছি, মানে সেই অ্যান্টিবডি এবার লড়াই করবে। বুঝেছিস? তাহলে অ্যান্টিবডি কোথা থেকে নিয়ে এলাম? বাইরে থেকে নিয়ে এলাম। সো দ্যাট ইজ আর্টিফিশিয়াল মেথড। সো স্নেক ভেনামের এগেনস্টে এভিএস, অ্যান্টি ভেনাম সেরাম, এটা একটা এক্সাম্পল হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনিটির। এক সেকেন্ড দাঁড়া, চার্জারটা নিয়ে।
তো আর্টিফিশিয়াল ক্লিয়ার হলো। তো স্নেক ভেনামের এগেনস্টে উই ক্যান নট প্রডিউস এনি কাইন্ড অফ অ্যান্টিবডি, দ্যাট ইজ ওয়াই আমরা কি করি, বাইরে থেকে অ্যান্টিবডি কালেক্ট করি, বাইরে থেকে মানে তোর হর্সের বডিতে স্নেক ভেনামটা ইনজেক্ট করি, অ্যান্ড দিস স্নেক ভেনাম প্রডিউস এগেনস্ট এ বডি, হর্সের বডি কি প্রোডাকশন করে, অ্যান্টিবডি। আমরা সেটাকে আইসোলেট করে নিই তার সেরাম থেকে, প্লাজমা থেকে, দেন সেই অ্যান্টিবডি প্যাকেজ করে মার্কেটিং করছে। মানে তোর সাপের ছবল খেলি, তোর বডিতে সেই অ্যান্টিবডিটা দিয়ে দিলে সে তার ফাইট করছে। আর একটা হয় ন্যাচারাল, মাদার্স বডি থেকে প্লাসেন্টা ক্রস করে একটা অ্যান্টিবডি আসতে পারে। সো মাদার বডি থেকে, মাদার্স বডি থেকে থ্রু প্লাসেন্টা ইমিউনোগ্লোবিউলিন জি অ্যান্ড মিল্ক, মাদার্স মিল্ক থেকে আসে আইজিএ, এই দু ধরনের অ্যান্টিবডি আমরা পেয়ে থাকি, যেটা মায়ের বডিতে তৈরি হয়। ইমিউনোগ্লোবিউলিন জি, যেটা প্লাসেন্টার থ্রু দিয়ে বেবিকে মানে ফিটাল বডিকে প্রোটেকশন দেয়। আর একটা হচ্ছে থ্রু মিল্ক বা কোলোস্ট্রাম, আমি যখন পড়িয়েছিলাম বলেছিলাম আইজিএ সিক্রেটারি অ্যান্টিবডি আসে। এই দুটো অ্যান্টিবডি মায়ের বডি থেকে বাচ্চার বডিতে আসে। তার মানে এটাও তৈরি হচ্ছে অন্যের বডিতে, আসছে তোর বডি, তাই না? সো দ্যাট ইজ অলসো ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। এইটুকু ক্লিয়ার হলো? কারো কোনো ডাউট আছে এইটুকুতে? অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি ক্লিয়ার। সো অ্যাক্টিভ ইমিউনিটি টাইপস ক্লিয়ার, আর্টিফিশিয়াল, এইখান থেকে 100% একটা কোশ্চেন পাবি উইথ এক্সাম্পল বলে দিলাম। এখান থেকে পাবি এই এই জাস্ট এইটুকুর মধ্যে। স্যার বলছি ম্যাক্রোফাজের একটা নাম বলেছেন, এপিসি ফুল ফর্মটা কি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ওকে, চলে এসো, বইতে চলে আসে। আচ্ছা, আর একটু ছোট্ট করে লিখিয়ে দিই। এবারে যে অ্যান্টিবডি, এইটা একটু সম্বন্ধে বলি। তাহলে অ্যান্টিবডি কে তৈরি করলো? বি লিম্ফোসাইট। অলওয়েজ প্লাজমা সেল অফ বি লিম্ফোসাইট প্রডিউস অ্যান্টিবডি, তাই তো? এটাই দেখলাম। তো অ্যান্টিবডি টাইপস কত ধরনের? টাইপস অফ অ্যান্টিবডি। আচ্ছা, অ্যান্টিবডিকে আর একটা নাম বলা হয় ইমিউনোগ্লোবিউলিন বা আইজি। ইমিউনোগ্লোবিউলিন আর আইজি বলা হয়। ওকে, এই অ্যান্টিবডি 5 ধরনের, মাথায় রাখবি। গ্যামিট, গ্যামিট, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি, গ্যামিট। এটা মাথায় রাখলেই হয়। ওকে, তো এই যে অ্যান্টিবডি গুলো আমরা লিখলাম, এদের একটা ছবিও আমি সাইডে এঁকে দেবো, বুঝতে ইজি হবে। আইজিজি দেখতে কেমন হয়? আইজিজি দেখতে এরকম হয়। আমি সিম্পল ছবি আঁকছি জাস্ট, দ্যাট ইজ আইজিজি। এটা হচ্ছে আইজিএ। আইজিএম একে দেখাচ্ছি এরপরে। দ্যাট ইজ আইজিএম। ডায়াগ্রাম গুলো করবি সবাই। দ্যাট ইজ আইজিডি এন্ড আইজি। ডায়াগ্রাম গুলো করো। হ্যাঁ স্যার। তো এবার দেখো, এদের কিছু ছোট ছোট ইনফরমেশন আমি বলে দিচ্ছি। সব থেকে লার্জেস্ট অ্যান্টিবডি কোনটা? এইটা। আর থেকে স্মলেস্ট কোনটা? এইটা। এইটা মাথায় রাখতে হবে।
লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট, কারণ যেটা লার্জেস্ট সেটা সব জায়গায় পৌঁছতে পারে না, সাইজ যেহেতু একটু বড়, এবং স্মলেস্ট এবং এটা ইমিউনিটিতে রোল সব থেকে লার্জ বেশি প্লে করে, কারণ দেখ এখানে টোটাল 5টার কম্বিনেশন আছে তাই না, এবং এক একটা অ্যান্টিবডি দুটো করে হাত আছে এরকম দেখ, আছে না, এখানে একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, এটা একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, তো দুটো করে হাত আছে। ওর ক্ষেত্রে দেখ দশভুজা, 10খানা হাত আছে দেবী দুর্গাপুর, এবং ও ভাইটাল রোল প্লে করে ইমিউনিটিতে, আমরা আসবো পরে। তো স্মলেস্ট মাথায় রাখবি, কেন স্মলেস্ট? সো আইজিজি কেন প্লাসেন্টা ক্রস করতে পারে? বিকজ দে আর স্মলেস্ট অ্যান্টিবডি, এ প্লাসেন্টা ক্রস করতে পারে। আচ্ছা, আইজিএ এটা হচ্ছে সিক্রেটারি অ্যান্টিবডি, সিক্রেটরি অ্যান্টিবডি মানে কিরকম, কোথায় কোথায় পাবো? স্যালাইভা, টিয়ারে পাবো, হ্যাঁ, মিল্কে পাবো, কোলোস্ট্রামে পাবো, রাইট, এগুলোর মধ্যে এই যে সিক্রেটরি অ্যান্টিবডি। আইজিএম তো আছেই, আর আইজিএমটা লার্জেস্ট, অ্যান্ড এটা হচ্ছে প্রাইমারি ইমিউনিটিতে রোল প্লে করে। আইজিইটা হচ্ছে অ্যালার্জিক রেসপন্সে রোল প্লে করে, অ্যালার্জিক রেসপন্স সেখানে রোল প্লে করে। আর আইজিডি খুব মাইনুট অ্যামাউন্টে থাকে এবং এটা ইমিউনিটিতে রোল প্লে করে। এই কটা একটু ইনফরমেশন মাথায় রাখতে। আচ্ছা, আর হচ্ছে সব থেকে অ্যাবান্ডেন্ট, সব থেকে বেশি থাকে কোনটা? এইটা, যে অ্যান্টিবডিটা সব থেকে বেশি থাকে দ্যাট ইজ আইজিজি, এটা হচ্ছে অ্যাবান্ডেন্ট, সব থেকে বেশি থাকে এটা আইজিজি, বুঝেছো? অ্যান্ড কন্ট্রোলস দ্য সেকেন্ডারি ইমিউনিটি। আর প্রাইমারি ইমিউনিটি কন্ট্রোল করে কে? আইজিএম। এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই তিনটে বেসিক্যালি, আইজিও তো রোল প্লে করে। আচ্ছা, একটু এনসিটি চলে আসো, এটা লিখে নিয়েছো সবাই? দেখ, অ্যাকোয়ার ইমিউনিটি কি বলছে? অন আদার হ্যান্ড প্যাথোজেন আর স্পেসিফিক। আমরা ইনার ইমিউনিটি কি দেখেছিলাম? নন স্পেসিফিক, তাই তো? আর এখানে কি? এটা স্পেসিফিক, এভরি প্যাথোজেনের জন্য এটা স্পেসিফিক। সো ইট ইজ আ ক্যারেক্টারাইজড বাই দ্য মেমোরি, মেমোরি সেল থাকে, আর এই মেমোরি সেল ডিসাইড করে যে এই প্যাথোজেনের জন্য এই অ্যান্টিবডি লাগবে, তো অলওয়েজ সেম অ্যান্টিবডি তৈরি করে। তো দিস মিনস our body encounter the pathogen for the first time, it produce the response that is called primary response. যখন প্রথমে কোনো বডিতে তোর অ্যান্টিবডি মানে প্যাথোজেন ঢোকে, তখন বডি তাকে ফার্স্ট এনকাউন্টার করছে, তখন যে অ্যান্টিবডি গুলো জেনারেলি জেনারেট হয় দ্যাট ইজ দ্য প্রাইমারি রেসপন্সের জন্য, হুইচ ইজ লো ইন্টেন্সিটি, তার ইন্টেন্সিটিটা কম থাকে। সাবসিকুয়েন্টলি এনকাউন্টার দ্য সেম প্যাথোজেন elicits the high intensified secondary or amnestic process। তার মানে যখন আবার সেকেন্ড টাইম প্যাথোজেনটা তোর আসবে, তখন তোর সেকেন্ডারি ইমিউনিটি অ্যাক্টিভেট হয়ে যাবে। কারণ সেকেন্ডারি ইমিউনিটি মানে কি? সে বডি জানে যে একে মারার জন্য এই প্যাথোজেনই লাগে, তখন তার এলিসিট মানে অ্যান্টিবডি প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, বুঝেছো? সেকেন্ডারি ইমিউনিটি স্টার্ট হয়ে যাবে। So primary and secondary immune response are carried out by the help of two specific type of lymphocyte, that is B lymphocyte and T lymphocyte, যেটা একটু আগে বুঝিয়ে দিয়েছি কিভাবে করে, বি সেল আর টি সেল কিভাবে কাজ করে। So the B lymphocyte কি করে? Produce the army of proteins in response to pathogens, কিছু আর্মি তৈরি করে। সেই আর্মি নামটা কি? ইমিউনোগ্লোবিউলিন, যেগুলো সব প্রোটিনিসিয়াস, প্রোটিন দিয়েই তৈরি। এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা আঁকতে বলেছিলাম, মনে পড়ে? তো এখানে কি রয়েছে? দেয়ার আর, এই যে অ্যান্টিবডি স্ট্রাকচার দেখো, এই অ্যান্টিবডি দেয়ার আর 4 পলিপেপটাইড চেন। হাউ মেনি পলিপেপটাইড চেন? 4। এটা একটা,
এই যে দুটো আছে, এই দুটো হচ্ছে হেভি চেন। আচ্ছা এখানে লেখাই আছে, লেখার দরকার নেই। দেখো হেভি চেন। আর এই যে দুটো রয়েছে, এটা একটা আর এটা একটা, এই দুটো কি? লাইট চেন। দিস ইজ দা লাইট চেন। তার মানে যদি তাকে বলা হয় অ্যান্টিবডিতে কটা পলিপেপটাইড চেন থাকে, হাউ মেনি পলিপেপটাইড চেনস আর দেয়ার? দেয়ার আর টু পেয়ারস অফ পলিপেপটাইড চেন। ওয়ান পেয়ার ইজ হেভি চেন অ্যান্ড ওয়ান পেয়ার ইজ লাইট চেন। এই যে হেভি পলিপেপটাইড, এগুলো পলিপেপটাইড কিন্তু মাথায় থাকবে। তো পলিপেপটাইড মানে কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এই যে লাইট চেন অ্যারাউন্ড 200 অ্যামাইনো অ্যাসিড লং, আর হেভি চেন অ্যারাউন্ড, এটা অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ, 400 অ্যামাইনো অ্যাসিড লং। So heavy chain around 400 amino acid long and light chain around 200 amino acid long. অ্যান্টিবডির আচ্ছা অ্যামাইনো অ্যাসিডের কথা মনে পড়ে, যে কোনো একটা পলিপেপটাইড চেনের একটা সি টার্মিনাল একটা এন টার্মিনাল এন্ড থাকে। এন টার্মিনাল এন্ড মানে কি? NH2, নাইট্রোজেন NH2 থাকবে। NH2 আছে, আর সি টার্মিনাল এন্ড মানে সি ডাবল এইচ। তো দেখ এই যে পুরো চেনটা, এখান থেকে পুরো চেনটা যদি আমরা দেখি, এই যে চেনটা, আচ্ছা এটা, এই চেনটা যাচ্ছে এত দূর এলো, এই যে চেনটা, এই টার্মিনালটা কি সি, এই টার্মিনালটা দেখ এন, দেখতে পাচ্ছিস? সেম ভাবে এইটার কি, এইটা সি টার্মিনাল, এটা এন টার্মিনাল। সো এন টার্মিনাল মানে কি? NH2 আছে। সি টার্মিনাল মানে কি? সি ডাবল এইচ আছে। বুঝতে পারছো? অলওয়েজ সি টার্মিনাল এন টার্মিনাল কোন দিকে থাকবে? মাথায় রাখবে সি টার্মিনাল, আচ্ছা সি মাথায় থাকবে, সি ফর কনস্ট্যান্ট। এটা আরেকটা মানে জাস্ট মাথায় রাখার জন্য, কনস্ট্যান্ট। তো এই সিটা কনস্ট্যান্ট নয়, এই সিটা হচ্ছে সি টার্মিনাল। আচ্ছা এভরি অ্যান্টিজেনের জন্য, মানে এভরি অ্যান্টিবডির জন্য এই যে রিজিয়নটা দেখছো, এইখান থেকে এই রিজিয়নটা দেখ, আমি বক্স করে দিচ্ছি। এখান থেকে এই রিজিয়নটা দেখ, কালার করা আছে, করে দিলাম। এই রিজিয়নটা হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়ন। এটা কি বলা হয়? ভ্যারিয়েবল রিজিয়ন। ওয়াই ভ্যারিয়েবল? দেখ এখানে অ্যান্টিবডি তো দেখলাম আমরা 5 ধরনের আছে, তাই না? বাট প্যাথোজেন তো আর 5 ধরনের নেই, 5000 ধরনের প্যাথোজেন আছে। আমি অ্যাপ্রক্সিমেট বলছি। তাহলে 5 ধরনের অ্যান্টিবডি আছে, আপনি বলছেন যে এভরি প্যাথোজেনের জন্য স্পেসিফিক অ্যান্টিবডি চাই। তাহলে পাঁচটা প্যাথোজেনের এগেইনস্টে ফাইট করার পর তো আর কোনো অ্যান্টিবডি আসবে না। চেঞ্জটা কোথায় হয়? সব বেসিক স্ট্রাকচারটা একই, শুধু চেঞ্জটা কোথায় হয়? এই ভ্যারিয়েবল রিজিয়নে চেঞ্জ হয়। বুঝতে পারলি? এই ভ্যারিয়েবল রিজিয়নে চেঞ্জটা হয়। তাহলে এভরি প্যাথোজেনের জন্য চেঞ্জিংটা কোথায় হয়? এই ভ্যারিয়েবল রিজিয়নে, যেখানে অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে বাইন্ডিং হয়। বুঝতে পেরেছিস? তো এই যে সাইডটা, দ্যাট ইজ দ্য অ্যান্টিবডি, যে সাইডে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এই অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল রিজিয়ন, আর এইটা অলওয়েজ কনস্ট্যান্ট রিজিয়ন। এইটা, এইটা মানে কি বুঝতে পারছিস? রিমেইনিং পার্টটা কনস্ট্যান্ট রিজিয়ন। তার মানে একটা অ্যান্টিবডি দু রকমের রিজিয়ন আছে, একটা ভ্যারিয়েবল রিজিয়ন, একটা কনস্ট্যান্ট রিজিয়ন। সো কনস্ট্যান্ট রিজিয়ন এভরি অ্যান্টিবডির জন্য ফিক্সড, ভ্যারিয়েবল রিজিয়নটা হচ্ছে এভরি প্যাথোজেনের জন্য চেঞ্জ হয়। যে রিজিয়নে অ্যান্টিজেন সাথে বাইন্ড হয়, এই যে লেখা রয়েছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এটাকে আর একটা বলা হয় প্যারাটোপ। প্যারাটোপ। আর হোয়াট ইজ প্যারাটোপ? ডেফিনেশনটা নোট করো। হোয়াট ইজ প্যারাটোপ? প্যারাটোপ মানে কি? অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অফ অ্যান্টিবডি। প্যারাটোপ মানে কি? অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অফ অ্যান্টিবডি, এটাকে বলে প্যারাটোপ। তার মানে অ্যান্টিজেনের গায়েও এরকম কোন রিসেপ্টর থাকবে যে এখানে এসে বাইন্ড করবে। সো দ্যাট ইজ এপিটোপ। এপিটোপটা কি?
অ্যান্টিবডি বাইন্ডিং সাইট অফ অ্যান্টিজেন। অ্যান্টিজেনের যে সাইটটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে তাকে কি বলা হয়? এপিটোপ। মানে ধর এই হাতটা আমার কি? অ্যান্টিবডি, আর এই পেনটা হচ্ছে আমার অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেনের একটা সাইট আছে যেটা এখানে এসে বাইন্ড করবে, তাহলে অ্যান্টিজেনের সাইটটাই কি বলবো আমরা? এপিটোপ। আর অ্যান্টিবডির সাইটটাই কি বলবো? প্যারাটোপ। সো এপিটোপ আর প্যারাটোপ কি হয়? ফিউজড হয়। ক্লিয়ার হলো এইটুকু? তার মানে অ্যান্টিবডিতে কি থাকলো? দেয়ার আর 4 পলিপেপটাইড চেন, 2 হেভি চেন, 2 লাইট চেন, রাইট? হেভি চেন আর লাইট চেনে কি রয়েছে? দেয়ার ইজ এ ভেরিয়েবল রিজিয়ন এন্ড কনস্ট্যান্ট রিজিয়ন। সো ভ্যারিয়েবল রিজিয়নটা কোন দিকে থাকছে? অ্যান্টিজেন বাইন্ডিং সাইটের দিকে থাকছে ভ্যারিয়েবল রিজিয়ন। আর কনস্ট্যান্ট রিজিয়নটা কোন দিকে থাকছে? যেখানে অ্যান্টিজেন বাইন্ডিং হয় না, রাইট? আচ্ছা, এই যে ডাইসালফাইড বন্ড এখানে দেখতে পাচ্ছিস না? এই যে পলিপেপটাইড চেনগুলো স্টেবিলাইজ হয়েছে, দেখ ডাইসালফাইড বন্ড দিয়ে। পলিপেপটাইড চেনগুলো স্টেবিলাইজ করেছে কিভাবে? ডাইসালফাইড বন্ড বন্ড দিয়ে। আচ্ছা দেখ এখানে কি লিখেছে দেখি। দেখ, so proteins response for the pathogen, our body fight them. Achha. So these proteins are called antibodies. So T cells themselves do not secrete antibody. T cell antibody তৈরি করে না, but helps the B cell to produce them. তাহলে B সেলটাকে প্রোডাকশন করাবে কে? B সেল থেকে অ্যান্টিবডি প্রোডাকশন করাবে কে? T cell. কারণ T cell is the guardian of immunity. So each antibody molecule has 4 polypeptide chains, 2 small chain that is light chains and 2 longer chain that is heavy chains. দুটো লাইট চেঞ্জ আর দুটো হেভি চেঞ্জ থাকে। হেন্স দ্য অ্যান্টিবডি রিপ্রেজেন্ট H2L2, দুটো লাইট চেন দুটো হেভি চেন। and different types of antibodies produced in our body. আমাদের বডিতে ডিফারেন্ট টাইপস অফ থাকে। গ্যামিটি বা গ্যামিট মাথায় রাখতে বললাম, এ এম ই জি। আর ইটা এখানে ডিটা দেয়নি, বাট ডিটা আছে, ডিটা নোট করে রাখবে। এখানে চারটে লিখলেও অ্যাকচুয়ালি ডিও হয়। ওকে, সো এখানে চারটে লিখেছে বাট পাঁচটাই হয়। এখানে একটা কার্টুন স্ট্রাকচার দেওয়া হয়েছে, কারণ এরকম এত সোজাটা হয় না, এটা অনেক ক্লোভার লিপ মডেল, মানে পেঁচিয়ে পেঁচিয়ে। এটা তো বেসিক্যালি পলিপেপটাইড চেনের স্ট্রাকচার না, এরকম লম্বা একটা স্ট্রেট লাইন হয় না, এটা কয়েল করে থাকে সেটা, এই জন্য কার্টুন স্ট্রাকচার বলেছে। সো বিকজ অফ দ্য অ্যান্টিবডি ফাউন্ড ইন আওয়ার ব্লাড, দ্য রেসপন্স অলসো কল্ড হিউমোরাল ইমিউন রেসপন্স। সো বি সেল কি কন্ট্রোল করে? হিউমোরাল ইমিউনিটি অর অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। আর টি সেল কি কন্ট্রোল করে? সেল মিডিয়েটেড ইমিউনিটি। আচ্ছা, বি সেল টি সেলে ছোট্ট করে ডিফারেন্স নোট করো। এটা অলরেডি ক্লাস 11এও বলেছিলাম, আবার একবার বলে দিচ্ছি। বি সেল বা বি লিম্ফোসাইট, টি সেল বা টি লিম্ফোসাইট। আচ্ছা, বোথ সেল অরিজিনেট ফ্রম বোন ম্যারো। বি লিম্ফোসাইট বল আর টি লিম্ফোসাইট বল অরিজিনেট হয় বোন ম্যারো, বাট বি লিম্ফোসাইট ম্যাচিওর উইদিন বোন ম্যারো। তাই বি স্ট্যান্ড ফর বোন ম্যারো, বি, সেই জন্য বি সেলের নাম এরকম হয়েছে, বুঝেছিস? এই যে বোন ম্যারোর বিটা দিয়ে এরকম নাম হয়েছে। আর টি লিম্ফোসাইট ম্যাচিওর কোথায় হবে? উইদিন থাইমাস গ্ল্যান্ড ইন ইয়াং, থাইমাস গ্ল্যান্ড ইন ইয়াং। ওকে, থাইমাস গ্ল্যান্ড ইন ইয়াং। কারণ যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই, তখন এই থাইমাস গ্ল্যান্ড ধীরে 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 কি হয়? রিপ্লেসড বাই ফ্যাট, ফ্যাট ডিপোজিশন হতে শুরু করে। এই জন্য যত আমাদের বয়স বাড়তে থাকে আমাদের ইমিউনিটি কমতে থাকে, বুঝলে? তখন যখন অ্যাডাল্ট হয়ে যাব, ব্যাকেট লিখে রাখবি, লিম্ফ নোড অ্যান্ড স্প্লিন ইন অ্যাডাল্ট। লিম্ফ নোড অ্যান্ড স্প্লিন ইন অ্যাডাল্ট। অ্যাডাল্টের ক্ষেত্রে লিম্ফ নোড আর স্প্লিনে হয়। আচ্ছা, সো এটা তো থাইমাসের টি বলে নামটা হয়েছে টি সেল।
আচ্ছা, এই বি লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি প্রডিউস করে। সো দে কন্ট্রোল হিউমোরাল ইমিউনিটি, হিউমোরাল ইমিউনিটি কন্ট্রোল করে। অর যেটাকে বলি অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। যেটাকে AMI, আর হিউমারাল ইমিউনিটিটাকে HI ফর্মেও বলা হয়। আর টি লিম্ফোসাইট কন্ট্রোলস সেল মিডিয়েটেড ইমিউনিটি অর CMI। এরা কি করে? CMI অর সেল মিডিয়েটেড ইমিউনিটি কন্ট্রোল করে। কারা? টি লিম্ফোসাইট। আচ্ছা দেখো, সো দিস ইজ ওয়ান টু টাইপস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি রেসপন্স, অ্যান্টিবডি মিডিয়েটেড যেটা হিউমারাল ইমিউনিটি বললাম, and the second type is called cell mediated immunity, that is CMI. So the T lymphocyte mediates the CMI. T lymphocyte কোনটা কন্ট্রোল করে? সেল মিডিয়েটেড ইমিউনিটি। কারণ টি লিম্ফোসাইট কি দেখলি না, বিভিন্ন সেলগুলোকে রিক্রুট করছে, টি কিলার সেল, বি লিম্ফোসাইট সবাইকে রিক্রুট করছে, ও কন্ট্রোল করে ওটা। সো ভেরি অফন when some human organs like heart, ear, মানে eye, liver, kidney fail to function satisfactorily, transplantation is the only remedy to enable the patient টু লিভ নর্মাল লাইফ। যদি তোর ধর লিভার ফেলিয়ার করেছে, হার্টের, আইতে বা এই ধরনের সব যে অর্গানগুলো ফেলিয়ার হলে তোকে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো ট্রান্সপ্ল্যান্ট করার সময় আমরা সার্চ কি করি? একটা সুইটেবল ডোনার, মানে আমাদের রিসেপ্টরের সঙ্গে মিলবে, ব্লাড গ্রুপ ঠিক থাকবে, এগুলো সব মেলানো হয়। এইবার যখন এটা করানো হয়, তোর ইমিউন সিস্টেমটা যাতে, ওই ম্যাচগুলো কেন করানো হয়? যাতে ওগুলোকে প্যাথোজেন হিসেবে ট্রিট না করে। আর সেই সময় অলরেডি আমাদের ইমিউন সিস্টেমকে শাটডাউন করিয়ে দেওয়া হয়, বুঝেছো? অ্যান্টি মানে ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে রাখতে হয়, নইলে ইমিউন সিস্টেম কি করবে? তার এগেনস্টে ফাইট করা স্টার্ট করবে, ওকে অ্যাজ এ প্যাথোজেন হিসেবে ট্রিট করা স্টার্ট করে দেবে। ওকে, সো এখানে কি কি করা হয় এখানে দিয়েছে, দেখে নিবি। হ্যাঁ, এটা যতক্ষণ এই যে মেড সিন্স দ্য গ্রাফট উড বি, গ্রাফট মানে বাইরে থেকে যে অর্গানটা, রিজেক্ট সুনার অর লেটার। তো টিস্যু ম্যাচিং করতে হবে, ব্লাড গ্রুপ ম্যাচিং করতে হবে, এসেনশিয়াল বিফোর দ্য আন্ডারটেকিং গ্রাফট এন্ড ট্রান্সপ্ল্যান্ট। ইভেন আফটার দ্য পেশেন্ট হ্যাজ টেকেন ইমিউনোসাপ্রেসেন্ট, ইমিউনোসাপ্রেসেন্ট দিয়ে রাখা হয়, মেডিসিন দিয়ে, যাতে ইমিউন সিস্টেমটা স্লো ডাউন হয়ে থাকে, যাতে ইমিউন সিস্টেম না ধরতে পারে যে এটা বাইরে থেকে নিয়ে আসবে। বুঝেছো? প্রথম কয়েকদিন তো মানে হাইলি ভাবে এটা মেনটেন করা হয়। So the body is able to differentiate self and non-self of the cell immunity responsible for the graft rejection. বডি যদি চিনে ফেলে যে এটা বাইরে থেকে এসছে, তখন কি করবে? রিজেক্ট করে দেবে। সো বডিকে চিনতে দেওয়া যাবে, মূর্খ করে রাখতে হবে এই জায়গাটা, বুঝলি? সো অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি যা বলেছি এইখানেই সব আছে, এগুলো আর বলছি না, এক্ষুনি পড়িয়েছি, সেই কোলেস্ট্রাম সব বলে দিয়েছি, এখানে পেয়ে যাবি। এই যে চারটে টাইপস আমি একটু আগে বললাম, আর্টিফিশিয়াল, ন্যাচারাল, সব এখানে পেয়ে যাবি। দেখ অ্যাক্টিভ ইমিউনিটি এইখানে স্লো অ্যান্ড টেক্স গিভস ফুল এফেক্টিভ রেসপন্স, ইনজেক্টিং অফ মাইক্রোবস মানে তোর ভ্যাকসিনেশন দিচ্ছি, রাইট? ডিউরিং দ্য ইমিউনাইজেশন, তখন ইনফেকশন এজেন্ট গেইন অ্যাক্সেস ইন ইয়োর বডি ডিউরিং দ্য ন্যাচারাল ইনফেকশন হতে পারে। তো এইগুলো যেটা বললাম এখানে এই গল্পটা আছে, এটা আর বলছি না। আচ্ছা, ভ্যাকসিনেশন একটু আগে বললাম। হোয়াট ইজ ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন মানে কি? when we induce বা introduce বলতে পারিস, killed form or attenuated form or small part of the pathogen or toxin from the pathogen into the body, and body কি করে? memory cells and antibody তৈরি করে, রাইট? and memory cell immunize করে ব্যাপারটা। তো এইটাকে বলা হয় ভ্যাকসিনেশন। তো দেখ, the principle of immunization or vaccination is based on the property of memory, চিনে রাখার এবিলিটি, মেমোরি সেল তৈরি করে রাখছে। So in vaccination, a preparation of antigenic proteins or pathogen, প্যাথোজেনই ইন্ট্রোডিউস করি আমরা। ধর পোলিও, দো বুন জিন্দেগি কি, এক ড্রপ খাওয়ানো হয় না পোলিও 5 বছর পর্যন্ত, কি দেওয়া হয়? প্যাথোজেনই এক্সট্রাক্ট দেওয়া হয়। আর ইনঅ্যাক্টিভেটেড অর উইকেন্ড প্যাথোজেন, ইনঅ্যাক্টিভেটেড অর উইকেন্ড মানে উইকেন্ড, তোর বডিতে গ্রো করতে পারবে না, introduced into the body. So the antibody produced in the body against these antigens would
নিউট্রালাইজ অ্যান্ড প্যাথোজেন এজেন্টস ডিউরিং দ্য অ্যাকচুয়াল ইনফেকশন। যখন অ্যাকচুয়াল ইনফেকশন হবে তখন তারা ইমিউনাইজ করে রাখলো, তখন তাকে নিউট্রালাইজ করতে পারবে। এই জন্য দেখি ভ্যাকসিনেশন নিলে কারো কারো জ্বর আসতে পারে, একটু শরীর খারাপ হতে পারে 1-2 দিন। কারণ কি, বডি সেই সময় ফাটা মানে এর ভেতরে কি ইমিউনিটিটা গ্রেন করার জন্য বডির মধ্যে ইমিউন রেসপন্স স্টার্ট হচ্ছে, বুঝেছো? So vaccines also generally memory based. T and B lymphocyte recognize the pathogen quickly and subsequent exposure নিয়ে টি সেল বি সেল এরা কি করে মেমোরি সেল তৈরি করে রেখে দেয়, বুঝেছো? If a person infected with some deadly microbes to which quick immune response is required as in tetanus, we need to directly inject the performed antibody. আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, টিটেনাস একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, মাইক্রোব্যাকটেরিয়াম টিটেনি। তো এর কোনো কিওর নেই, এ ঢুকলে মোটামুটি গন্ডগোল করে দেবে। তো টিটেনাস 2 রকমের হয়। একটা দেখবি কোনো জায়গায় কেটে গেল, ছিঁড়ে গেল, লোহা দিয়ে কাটলো, কিছু একটা অ্যাক্সিডেন্ট হলো, সঙ্গে সঙ্গে বলে টিটেনাসটা নিয়ে নাও। ওই যে সমস্ত মেডিসিন শপে মোটামুটি টিটেনাস অ্যাভেলেবেল থাকে। তো এই টিটেনাসটা কি ধরনের টিটেনাস? সেখানে অ্যান্টিবডি দেওয়া হয়, সেখানে প্রিপেয়ার অ্যান্টিবডি দিয়ে দেওয়া হয়। আর একটা টিটেনাস হয় যেটা জন্মের সাথে সাথে টিটেনাসের ভ্যাকসিন বুস্টার ডোজ করে 1 মাস, 6 মাস, আর একটা 10 ইয়ার্স এটা বুস্টার ডোজ করে সেখানে প্যাথোজেন দেওয়া হয়। সো টিটেনাস যেটা আমরা হামেশাই নিয়ে থাকি কাটাছেঁড়া হয়ে গেলে, সেগুলো সব অ্যান্টিবডি প্রোভাইড করা হয়। তো সেই অ্যান্টিবডি প্রোভাইড করা হয় মানে দ্যাট ইজ প্যাসিভ ইমিউনাইজেশন, তাই তো? যেটা টিটেনাসটা ইনজেকশন আমরা নিয়ে নিই কেটে গেলে, ছিঁড়ে গেলে, সেখানে অ্যান্টিবডি প্রোভাইড করে দেয়। আর যেটা জন্মের সঙ্গে আমরা নিয়েছিলাম, অনেকে নিয়েছে অনেকে নাওনি জানি না, সেটা হচ্ছে টিটেনাসের ডোজ হয় একটা 1 মাস, একটা 6 মাস, একটা 10 বছরের, এরকম একটা বুস্টার ডোজ ফর্মে থাকে, সেটা প্যাথোজেন দেয়, বুঝেছো? or antitoxin দেওয়া হয়। Even in case of snake bites, injection is given to the patient contains perform antibodies against the snake venom. Snake venom তৈরি করে না হয়, তো এগুলো সব কি প্যাসিভ ইমিউনাইজেশন, বুঝেছো? এখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে ভ্যাকসিন তৈরি করছে আমরা, বুঝেছো? মানে জিন কিছু পার্ট, জিনোমের কিছু পার্ট, এগুলো আমরা ইন্ট্রোডিউস করতে পারি। আগে যেরকম এই 4টে মেথড জানতাম, কি কি 4টে মেথড বললাম? একটা ডেড বা কিল্ড ফর্ম, একটা অ্যাটেনিউটেড বা ইনঅ্যাক্টিভ ফর্ম বা উইকেন্ড ফর্ম, একটা স্মল পার্ট অফ দ্য প্যাথোজেন বা টক্সিন। এখন আবার রিকম্বিনেন্ট বায়োটেকনোলজি ইউজ করে আমরা অ্যান্টিজেনিক পলিপেপটাইড, পলিপেপটাইড মানে বুঝতে পারছো প্রোটিন চেন, অর প্যাথোজেনের জেনেটিক মেটেরিয়ালের কিছু পার্ট, এগুলো আমরা ইন্ট্রোডিউস করতে পারি এখন। হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রডিউস ফ্রম ইস্ট, ইস্ট থেকে হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। ওকে, এই ভ্যাকসিনে 2-3টে এক্সাম্পল। আচ্ছা, একটা কনজুগেটেড ভ্যাকসিনের নাম মাথায় রাখবে। কনজুগেটেড ভ্যাকসিন, কনজুগেটেড ভ্যাকসিনের মধ্যে কারা আছে? যেমন ডিপিটি, MMR, এগুলো সব কনজুগেটেড ভ্যাকসিন। ডিপথেরিয়া পার্টুসিস টক্সয়েড, মেজেলস মামস রুবেলা, MMR। মেজেলস মামস রুবেলা এটা একটা প্যাথোজেনের, 3টে প্যাথোজেন, মানে একটা ভ্যাকসিন নিয়ে নিলে তোর 3টে প্যাথোজেনের এগেনস্টে ইমিউনাইজেশন হয়ে গেল। কি কি? মেজেলস, মামস, রুবেলা। আবার ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টক্সয়েড বা টিটেনাস, যেটা তার এগেনস্টে একটা হয়ে গেল। তো এগুলো কনজুগেটেড ভ্যাকসিন। বিসিজি, ব্যাসিলাস ক্যালামিটিগুইরিন, এটা অ্যাকচুয়ালি হেপাটাইটিসের এগেনস্টে না হয়, সেটা একটা সিঙ্গেল ভ্যাকসিন। পোলিও, করোনার ভ্যাকসিন মার্কেটে আছে, এগুলো এগুলো অনেক ধরনের ভ্যাকসিন আছে, সেগুলো সিঙ্গেল ভ্যাকসিন। শুধু এই দুটো মাথায় রাখবে, এগুলো কনজুগেটেড ভ্যাকসিন। ওকে, একবার ভ্যাকসিনেশন ইমিউনাইজেশনটা নিজের রিডিং দে, এই পার্টটা একবার নিজের রিডিং দিয়ে বোঝার চেষ্টা কর, যদি বুঝতে না পারিস। আচ্ছা দেখ, অ্যালার্জিটা বলে দিই। অ্যালার্জিটা কি আছে? সো হোয়েন ইউ গিভ, হোয়েন দাঁড়া এক মিনিট। So when you have gone a new place or suddenly you started the singing, wheezing for no explained reason, কাশছিস, সর্দি বেরোচ্ছে, হাঁচি হয়ে যাচ্ছে, কেন? কারণ কিছু পোলেন গ্রেন বা কিছু ডাস্ট পার্টিকেল এই এরিয়ায় তোর বডির মধ্যে ঢুকলো,
বডি তাকে ফরেন পার্টিকেল হিসেবে ট্রিট করে স্টার্ট করে অ্যালার্জেন ফর্মে ট্রিট করে বডি তখন কুইক রেসপন্স শো করছে। when you went away your symptoms disappear, যখন তুই এই জায়গা থেকে চলে যাবি তোর সিমটমস চলে যাবে। অ্যালার্জিক রেসপন্স লং টাইম থাকে না, সার্টেন টাইমের হবে। সো সাম অফ আস আর সেনসিটিভ টু সাম পার্টিকলস অফ দ্য এনভায়রনমেন্ট, সবার যেরকম হচ্ছে তা না। এখানে আমরা যারা বসছি মোস্ট অফ দেম খুব আতুপুতু, হ্যাঁ, বাড়িতে বাবা মা সুন্দর করে ছেড়ে দিয়ে যায়, খাইয়ে দেয়, হ্যাঁ, এসির মধ্যে সবসময় থাকিস, মোস্ট অফ দেম আতুপুতু আছিস। তোদেরকে নিয়ে শুধু কোনো একটা মাঠে ছেড়ে দেন, দু একবার বৃষ্টি বৃষ্টি হচ্ছে কাদায় ছেড়ে দেন, দেখবি 80% বাচ্চা এসে জ্বরে পড়ে যাবে। অথচ যারা কাদায় খেলছে দুলছে কিছুই তার হচ্ছে না। হ্যাঁ, একটু ধুলো এলেই ডাস্ট পার্টিকেল চলে এলো, ব্যাস ডাস্ট অ্যালার্জি, দুদিন জ্বরে ঘুমিয়ে পড়বি। হ্যাঁ, আর যারা কাদায় ধুলোয় খেলাধুলো করছে তাদের কিছু হয় না, কারণ তারা বারবার এক্সপোজার হয়ে তার বডি ইমিউনাইজড হয়ে রয়েছে, বডি তাদের চেনে। আমরা হচ্ছে যত এই নেচার থেকে দূরে যাচ্ছি, যত আর্টিফিশিয়াল লাইফ লিড করছি, তত এইসব প্যাথোজেন এইসব জায়গা থেকে আমরা কি হচ্ছি, তো এই অ্যালার্জেন আমাদের বডির জন্য সেগুলো সেনসিটিভ হয়ে যাচ্ছে, এগুলো অ্যালার্জেন হয়ে যাচ্ছে, বুঝলে? So the above mentioned reaction could be because the allergen of pollen or mites which different and different places জন্য ডিফারেন্ট হতে পারে। তো অ্যালার্জি কি, তোর বডিতে যখন কোনো অ্যালার্জেন ঢুকছে, বডি তখন একটা একটা হিউজ রেসপন্স প্লে করছে। মানে ইরিটেশন হবে, লাল হয়ে ফুলে যেতে পারে, একটু হালকা জ্বরে চলে আসতে পারে, চোখ পুরো লাল হয়ে যাবে, হ্যাঁ, নাক দিয়ে জল ঝরে যাবে, এই ধরনের একটা রেসপন্স শো করবে, যাকে আমরা বলি অ্যালার্জি। So the substance to which such as immune response that's produce called allergens, মানে অ্যালার্জি কারা করাচ্ছে, যারা অ্যালার্জি করছে তাদের কি বলা হয়, অ্যালার্জেন্স। ওকে, সৌর্য দি বাঁচিস, তাদের কি বলা হয়, অ্যালার্জেন। ওকে, এই অ্যালার্জেন গুলো কি হতে পারে, ডাস্ট পার্টিকলস, এই অ্যালার্জেন গুলো কি হতে পারে, মাইটস, হ্যাঁ, টিক্স। সো দ্যাট দ্য অ্যান্টিবডি প্রডিউসড অফ দিস আর আইজিই, একটু আগে আমরা বলেছিলাম দ্য অ্যান্টিবডি দ্যাট প্লে ক্রুশিয়াল রোল ফর অ্যালার্জি, সেটা হচ্ছে আইজিই টাইপ অ্যান্টিবডি। সো কমন এক্সাম্পল অফ অ্যালার্জেন্স আর দেখো ডাস্ট, পোলেন্স, অ্যানিমাল ডেন্ডার্স, etc. So symptoms of allergy reaction including sneezing, watery eyes, running nose, difficulty in breathing, নিঃশ্বাস নিতে প্রবলেম হবে। So allergy due to release of chemicals like histamines, serotonins from the mast cell, এটা একটু মাথায় রাখতে হবে। যখন অ্যালার্জি হয় তখন কি হয়, হিস্টামিন এন্ড সেরোটোনিন রিলিজ হতে শুরু করবে ফ্রম দ্য মাস্ট সেল। মাস্ট সেল আমাদের বডিতে আছে দ্যাট সিক্রেটস দ্য কেমিক্যালস, তার নাম হচ্ছে হিস্টামিন এন্ড সেরোটোনিন। তো যে ইনফ্লামেটরি রেসপন্সকে প্রমোট করবে। So for determining the causes of allergy, the patient exposed to the or to inject very small dose of possible allergens, মানে তুই অ্যালার্জিক রেসপন্স তোর বডিতে আছে কি নেই সেটাতে স্মল ডোজ দিয়ে অ্যালার্জি টেস্ট করা যায়। ইউরোপিয়ান কান্ট্রিতে, এই যে আমাদের দেশে ড্রাগের অ্যালার্জি হয়, ড্রাগ মানে বিভিন্ন ধরনের মেডিসিনের জন্য আমাদের বডিতে অ্যালার্জি হতে পারে। আমরা জানি না আমরা কোন ড্রাগের জন্য অ্যালার্জি, আমরা জানি না। আমরা এখানে ট্রিটমেন্ট হয় ট্রায়াল এন্ড এরর মেথড, মানে তোমাকে এই মেডিসিনটা দিয়ে দিলাম, ডাক্তার বলে দেবে 7 দিন খাও, ভালো হলে ভালো, না হলে আবার 7 দিন পরে আসবে, ফিসটা জমা দিয়ে দেবে আগে, ফিসটা জমা দেওয়ার পর আবার একটা তোমাকে নতুন ওষুধ বলা হবে, মানে ট্রায়াল এন্ড এরর মেথডে চলছে। মানে কোন গ্রুপটা তোর জন্য বেটার সেটা এখনো আমরা টেস্ট করছি না। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কি হয়, এই ড্রাগের এগেনস্টেও মানে তোর রেজিস্ট্যান্ট হয়ে গেছে নাকি অ্যালার্জিক আছে, সেগুলো সব টেস্ট করা হয়। আমাদের এখানে অনেক বাচ্চা মানে ডেথ হয়ে যায়, কারণ তারা এই ড্রাগ রেজিস্টার মানে ড্রাগের এগেনস্টে অ্যালার্জিক, আমরা জানিও না, সেই ড্রাগটা দিয়ে দিয়েছি। ডাক্তারদের কোনো দোষ নেই, ডাক্তার জানে এই ড্রাগটা দিয়ে ট্রিটমেন্ট হয়, বাট তার জন্য সেটা অ্যালার্জিক হতেই পারে, তখন প্রবলেমটা হয়ে গেল। তো যদি অ্যালার্জিক আগের থেকে আমি জেনে নিই যে এই ড্রাগ তোমার জন্য অ্যালার্জিক, সুতরাং এই ড্রাগটা আমি তোমাকে দেবো না, সেটা টেস্ট করে নেওয়া যায়। তো লাইক দ্যাট এইভাবে টেস্ট করে নেওয়া যায় স্মল ডোজ অফ এইগুলো দিয়ে বডিতে কোনো রেসপন্স আসছে কিনা সেটা আমরা টেস্ট করতে পারি। সো অ্যান্ড দ্য রিয়াকশন স্টাডি করা হয়। So the uses of drugs like দেখো অ্যান্টিহিস্টামিনস, অ্যাড্রিনালিন,
স্টেরয়েডস এগুলো আবার ইউজ হয় কি, মানে হিস্টামিন বেড়ে গেছে, তোর ইনফ্লামেটরি রেসপন্স বেড়ে গেছে, অ্যান্টি হিস্টামিন দিয়ে দিতে, অ্যাডনালিন ইউজ করতে পারি। সামটাইমস এত ইনফ্লামেশন হয় পুরো ফুলে ফুলে লাল লাল হয়ে যায়, প্রচুর প্রবলেম হয়, সেসব স্টেরয়েডও ইউজ করতে হতে পারে। বুঝেছো? এগুলো হচ্ছে কি করে আমি কিওর করাতে পারবো সেগুলো নিয়ে বলছি। সামহাউ মডার্ন ডে লাইফস্টাইল, এই যে যেটা আমি এতক্ষণ গল্প করছিলাম এখানে বলেছে দেখ, modern day lifestyle has resulted the lowering the immunity and more sensitive to allergens. More and more children in metro cities of India suffer from the allergies and asthma due to sensitivity of environment. কারণ ধুলো কি বালি কি কাদা কি এ বাচ্চারা জানে না, জন্ম থেকে মোটামুটি এসি ঘরে আছে, গাড়িতে যায় এসি গাড়িতে, নামছে এসি গাড়িতে, যেখানে পড়ছে সেটাও এসি, মাটি ধুলো কিছুই মাখেনি জীবনে। তো কি হবে, এইগুলো বডি তো চেনেই না। তো বডি চেনে না মানে বুঝতে পারছিস কি অবস্থা হবে। যখন এক্সপোজার হচ্ছে তখন বডি চমকে যাচ্ছে, বলছে "এ কারা, বাবারে বাবা", তখন কি হচ্ছে, রেসপন্স স্টার্ট হয়ে যাচ্ছে। বুঝলি? কাউকে যদি অসুস্থ করতে হয় কিচ্ছু করতে হবে না, পার্ক সার্কাসে চলে যেতে হবে, এই যে রাস্তার ধারে কাটা ফল ফুচকার জল 2-4 বোতল খাইয়ে দিবি, ফল খাইয়ে দিবি, বন্ধুকে খাইয়ে দিচ্ছিস, ব্যাস, বন্ধু মোটামুটি 7 দিনের জন্য অসুস্থ, গল্প শেষ। হ্যাঁ, এবং খাওয়াতে যাস না জোর করে, কারণ কি এক্সপোজারই নেই। অথচ সেখানে যারা খাচ্ছে তারা কিন্তু ঠিকঠাক আছে, কেন কি তারা বারবার বারবার এক্সপোজ হচ্ছে। So this could be because of protective environment provided in early life. ছোটবেলা থেকে এনভায়রনমেন্টে বড় হয়েছি বলেই আমাদের এই প্রবলেম গুলো আসছে। একটা গল্প বলি শোন, মানে গল্প মানে সত্যি, গল্প হলেও সত্যি বলে সিনেমাটা যেরকম ছিল বাস্তব। আমাদের কলকাতায় প্রায় 10 থেকে 15 বছর ধরে আমরা সব ওই পচা পচা মাংস খেয়েছি, মানে গরু ছাগল ভেড়া কুকুর, হ্যাঁ বিভিন্ন জায়গার মাংস খেয়েছি, এবং বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, সেটা আবার ধরাও পড়েছিল, তারা জেলেও গেছিল, এরকম কেস। বুঝলি, বিরিয়ানি এইগুলোতে পাওয়া বড় বড় রেস্টুরেন্টের নাম এসেছিল। তো আমরা খেয়েছি, সার্ভাইভ করে গেছি, কারণ কি বারবার খেয়ে খেয়ে আমাদের ইমিউনাইজ হয়ে গেছে, সুন্দর ব্যাপার। বুঝলি? তো সুতরাং আমাদের একটা মাস ইমিউনাইজেশন হয়ে রয়েছে তার এগেনস্টে, এইসব ভুলভাল খাবার খাওয়ার নিয়ে। সম্পূর্ণ কোনো টেনশন নেই, তুইও খেয়েছিস, পুজোর সময় কুকুর কমে যায় এই জন্যই মার্কেটে। চলো, এরপরে নেক্সট পার্ট হচ্ছে অটো ইমিউনিটি। অটো ইমিউনিটি মানে কি, কেউ বুঝতে পারছিস যে ইমিউনিটি অটো চড়ে আসে, তাই তো? না, অটো মিন সেলফ, সেলফ ইমিউনিটি। মানে কখনো কখনো ইমিউন সেল সেলফ কনসেপ্টটাকে ভুলে গিয়ে অ্যাটাক করতে স্টার্ট করে, মানে নিজেকে ইমিউনিটি নিজের সেলকে অ্যাটাক করতে স্টার্ট করে। বুঝলি? মানে নর্মালি ও কি চেনে যে এইটা হচ্ছে আমার সেল, একে অ্যাটাক করা যাবে না, দ্যাট ইজ সেলফ সেল। বাইরে থেকে এলো মানে কি, দ্যাট ইজ প্যাথোজেন, ফরেন সেল, তাকে অ্যাটাক করা যেতে পারে। ওকে, আদিত্য জানা এদিকে কান দাও। তো যদি নিজের সেলকে অ্যাটাক করতে স্টার্ট করে, দ্যাট ইজ অটো ইমিউন, দ্যাট ইজ অটো ইমিউনিটি। কি বলছে, যে মেমোরি বেসড acquired immunity evolved in higher vertebrates on the ability of different foreign organisms for self cells এর জন্য প্যাথোজেনের এগেনস্টে ফাইট করার এবিলিটি আছে। while we still do not understand the basis of this two corollaries of ability have to be understood. One is higher vertebrates can distinguish the foreign molecules as well as the foreign organisms. Most of them experimental immunology deals with this aspect। কি বলছে, to sometimes due to the genetic and unknown reason the body attacks the self cell, মানে বডি নিজের সেলকেই অ্যাটাক করতে স্টার্ট করে দেয়। এটা কোনো জেনেটিক হতে পারে, হ্যাঁ কোনো আননোন রিজন, এখনো কাজ এই নিয়ে প্রচুর চলছে। সো দিস রেজাল্টস ড্যামেজ দ্য বডি, দ্যাট ইজ কল্ড অটো ইমিউন ডিজিজ। মানে নিজের ইমিউন সিস্টেম যখন নিজের সেলকেই অ্যাটাক করা স্টার্ট করে দেবে তখন তাকে বলে অটো ইমিউন ডিজিজ। আচ্ছা, অটো ইমিউন ডিজিজের এটা নিটের কোশ্চেন আছে ডিজিজগুলোর নাম দিয়ে। একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, মাথায় রাখবি, হ্যাঁ এটা একটা অটো ইমিউন ডিজিজ। আর একটা অটো ইমিউন ডিজিজ হচ্ছে এসএলই, মাথায় রাখবি এসএলই, অটো ইমিউন ডিজিজ। আর একটা তোরা পড়েছিলিস মনে পড়ে, মাসল স্ট্রাকচারে পড়তে গিয়ে অটো ইমিউন ডিজিজ কোথায় ছিল, মায়াস্থেনিয়া গ্রেভিস, তাহলে সেটা একটা অটো ইমিউন। তো এরকম তিনটা নাম দিয়ে বলবে কোনটা নয় বা কোনটা বলো। সো এসএলই এনসিআরটিতে নেই, কিন্তু আই থিঙ্ক 2025 বা 24-এর কোশ্চেনে ছিল।
এসএলই অপশনটা ছিল, তো এসএলই মাথায় রাখবো। ওকে, এত দূর ভালো করে তোমরা করো, আর একটা মোটামুটি পার্ট পড়লেই পরের দিন শেষ হয়ে যাবে।